খবর শুনছেন সংবাদ বার্তা চ্যানেল থেকে। যারা আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। আরজি কর মামলায় কোন বড় তথ্য হাতে এলো, সুপ্রিম কোর্টে জানালো সিবিআই। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূলের। ধর্ষণ বন্ধে এনকাউন্টারের তথ্য থেকে সরলেন অভিষেক। এই মামলায় রাজ্যে যা করছে তা আমি 30 বছরে দেখিনি, মন্তব্য বিচারপতি ফার্দিওয়ালার। নিখোঁজ আরজি করের নতুন অধ্যক্ষ স্বাস্থ্য ভবনে খুঁজতে গেলেন ডাক্তাররা। 50 দিনের মধ্যে ধর্ষকদের শাস্তি চাই। আরজি করে বিক্ষোভের মধ্যেই জোরালো দাবি অভিষেকের। শেখ খুনে আসামিদেরকেই চিনতে পারলেন না স্ত্রী। বকটুই কাণ্ডের নয়া টুইস্ট। চুরি করতে বিমান করে এসেছিল চোর, উঠেছিল শিলিগুড়ির নামি হোটেলে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য সংবাদ বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। এবার সার্বিকভাবে গোটা দেশে ধর্ষণ রুখতে কড়া আইনের দাবি জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, আমাদের এমন কড়া আইন আনতে হবে যাতে 50 দিনের মধ্যে গোটা বিচার প্রক্রিয়া নিষ্পত্তি হয়। আরজি কর কাণ্ডের পর অভিষেক প্রকাশ্যে ধর্ষকদের এনকাউন্টারের দাবি জানান। তারপর অবশ্য বেশ কিছুদিন সেভাবে এই ইস্যুতে মুখ খোলেননি তিনি। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি বলেন, গত 10 দিন গোটা দেশ জুড়ে আরজি করে নৃশংস ঘটনার বিচারের দাবিতে প্রতিবাদ চলছে। এই সময় গোটা দেশে 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ঠিক যে সময় মানুষ রাস্তায় নেমে নৃশংস ঘটনার প্রতিবাদ করছেন, তখনই এই ধর্ষণগুলি হয়েছে। কিন্তু এখনো এই সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো না। অভিষেক বলেন, দিনে 90টি, ঘন্টায় 4টি, প্রতি 15 মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবেই দৃষ্টান্তমূলক পদক্ষেপের প্রয়োজন স্পষ্ট। কঠোর আইন প্রয়োজনের, যাতে 50 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া নিষ্পত্তি করে দোষীদের শাস্তি দেওয়া যায়। প্রত্যেক ধর্ষকের কঠোর শাস্তি চাই। এরপরই সরাসরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, শুধু ফাঁকা বুলি নয়, রাজ্য সরকারকে আরো সক্রিয় হতে হবে। কেন্দ্রের উপর চাপ বাড়াতে হবে যাতে কেন্দ্র দ্রুত এবং মসৃণ বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুনির্দিষ্ট আইন কার্যকর করে। এর চেয়ে কম কোনো পদক্ষেপ নেওয়া মানে সেটার কার্যক্ষেত্রে কোনো ভূমিকা থাকবে না বা লোক দেখানো হবে। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পন্ন করবেন এবং কোন জেলা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাবেন। আসছি পরবর্তী খবরে। আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের শতপ্রণোদিত মামলার দ্বিতীয় শুনানি শিলবন্দ খামে আরজি কর কাণ্ডে তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিল সিবিআই। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হয়। শুরু থেকেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। রাজ্যের তরফে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি সহ অন্যান্য আইনজীবীরা। আজ শুনানির দ্বিতীয় দিন। আসল অপরাধীকে খোঁজার ক্ষেত্রে সিবিআই কতটা এগুলো, সেটাই রিপোর্ট আকারে জমা দিল সিবিআই। হাইকোর্টের নির্দেশে আরজি কর মামলার তদন্ত করছে সিবিআই। প্রথম থেকেই এই মামলায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। ঘটনার দিন অর্থাৎ 9 আগস্ট দেহ হসপিটাল থেকে বের করে নিয়ে যাওয়া থেকে শুরু করে শ্মশানে অতি তৎপরতার সঙ্গে তা দাহ করে দেওয়া পর্যন্ত 14 আগস্ট রাতে হসপিটালের ভাঙচুরের ঘটনা রুখতে ব্যর্থতা, একাধিক ক্ষেত্রে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয় সিবিআইকে। তারপরে সেই মামলার সিবিআই হাতে হস্তান্তরিত করে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের শুনানির সময় ভৎসনা হয় রাজ্য পুলিশ। ঘটনার 5 দিনের মাথায় তদন্তভার হাতে পায় সিবিআই। সিবিআই মামলায় কতদূর এগুলো তা জানতে চান বিচারপতি। 3 দিনের মধ্যে সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন। বৃহস্পতিবার সেই সময়সীমা নিঃশেষ হয়। এর মধ্যেই প্লেস অফ অকারেন্স একাধিকবার গিয়েছে তদন্তকারীরা। সেখানে 3D স্ক্যানিং করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রেও কোনো বিশেষ সুবিধা করতে পারেনি তদন্তকারীরা। কারণ 3D স্ক্যানিং করে সেমিনার রুম থেকে কোনো সূক্ষ্ম তথ্যই সংগ্রহ করতে পারেনি তদন্তকারীরা। অন্তত সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে জিতের পলিগ্রাফ টেস্ট নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। তবে আরজি কর কাণ্ডে লাগাতার বিক্ষোভ জারি। গোটা বাংলা তাকিয়ে রয়েছে সিবিআই তদন্তের দিকে। আসল অপরাধী বেরোবে কিনা সেটাই দেখতে পথে নেমেছে বাংলার মানুষ। সেই পরিপ্রেক্ষিতে সিবিআই অত্যন্ত সাবধানে গোপনীয়তার সঙ্গে পদক্ষেপ করছেন, যাতে কোনো তথ্য ফাঁস না হয়ে যায়। সেক্ষেত্রে শিলবন্দ খামে সিবিআই কি তথ্য জমা দিল সেটাই বড় বিষয়। সুপ্রিম কোর্টে এই মুহূর্তে এই মামলা শুনানি চলছে। বকটুই কাণ্ডে আবার টুইস্ট। এবার স্বামী ভাদু শেখকে যারা খুন করলো সেই আসামিদেরকেই চিনতে পারলেন না স্ত্রী টেবিলা বেবি। রামপুরহাট মহকুমা আদালতে আজ ভাদু খুনের সাক্ষী ছিলেন টেবিলা বেবি। খুনের সময় সিসিটিভিতে রেকর্ড হওয়া ভিডিওতে দেখানো হয় টেবিলাকে, কিন্তু সেই আসামিদেরকে চিনতে অস্বীকার করেন। প্রসঙ্গত, এই ভিডিও দেখে আসামিদের চিনেছিল পুলিশ এবং সিবিআই। পরে খুন অভিযুক্ত আসামিদের একে এক করে ধরা হয়। রামপুরহাট বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ছিল ভাদু শেখ। তার বাড়ি ছিল বকটুই। ভাদুকে 21 মার্চ 2022 সালে খুন করা হয়। রামপুরহাটে 14 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে কথা বলার সময় গুলি করে এবং বোমা মেরে খুন করা হয় বলে অভিযোগ। খুনের ঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাতে বকটুই গ্রামে 10 জনকে পুড়িয়ে মারা হয়। ভাদু শেখ খুনের ঘটনার তদন্ত শুরু করে সিবিআই এবং 6 জনকে গ্রেপ্তার করে। সেই মামলায় আজ সাক্ষী ছিল রামপুরহাট মহকুমা আদালতে। সাক্ষী দেয় টেবিলা বেবি, কিন্তু তিনি আসামিদেরকে চিনতেই পারলেন না। এর আগে আদালতে দাঁড়িয়ে হত্যাকাণ্ডে অভিযুক্তদের চিনতে পারেননি প্রধান সাক্ষীরা। অভিযুক্তদের চেনেন না বলে আদালতে দাঁড়িয়ে দাবি করেছিলেন মূল সাক্ষীর স্বজনেরা মিহিলাল শেখ, নেগলাল শেখ এবং ফটিক শেখ। এমনটাই জানিয়েছিলেন সিবিআই আইনজীবীরা। 2022 সালে 21 মার্চ বকটুই মোড়ে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়। সেই রাতেই বকটুই গ্রামে শুরু হয় তাণ্ডব। আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক বাড়িতে। ঝলসে মৃত্যু হয় একাধিক জনের। হাইকোর্টের নির্দেশে মামলা তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। আদালতে চার্জশিট পেশ করে তারা সব মিলিয়ে গ্রেপ্তার করা হয় 26 জনকে। তার মধ্যে সিবিআই হেফাজতে থাকাকালীন মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়।
এবছর জুলাই মাসে চার্জশিট গঠন করা হয় রামপুরহাট মহকুমা আদালতে। এই সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমাণ পেশের দিন ধার্য করে আদালত। ঘটনার মূল সাক্ষী স্বজনহারা মিংলাল শেখ, নেগলাল শেখ এবং ফটিক শেখের সাক্ষ্য নেওয়া হয়। সিবিআই আইনজীবী জানিয়েছে, আদালতে দাঁড়িয়ে কেউ অভিযুক্তদের চেনেন না বলে দাবি করেন সিবিআই আইনজীবী পার্থ তপস্বী। বলেন, যারা বলেছেন অভিযুক্তদের চেনেনি না, 6 সাক্ষী দিয়েছে, 3 জন চিনতে পেরেছে, এটা খুবই খারাপ। সব খাপছাড়া বলছেন। অভিযুক্তদের আইনজীবী মোহাম্মদ আবু বকর সিদ্দিকী বলেন, এটা একদম প্রাথমিক পর্যায়ে যারা দেবে তারা যা দেখেছে তাই বলেছে। যদিও সিবিআই আইনজীবীদের এমন দাবির পর প্রতিক্রিয়া দিতে চাননি মিহির আল্লাহ। আরজিকর কাণ্ডে তোলপাড় করছে গোটা দেশকে, তার মধ্যেই ধর্ষণ বন্ধে করা আইনের দাবি করলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 50 দিনে ধর্ষকের শাস্তির দাবি তৃণমূল সেনাপতির। এই সংক্রান্ত ইস্যুতে এবার পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল সাংসদের এই পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহল মহল। কিন্তু কেন? আরজিকর ঘটনার পর প্রথম অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই এনকাউন্টার তত্ত্ব নিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ধর্ষণের উপযুক্ত শাস্তি এনকাউন্টারের মতো কড়া শাস্তির বিধান হওয়া উচিত। তবে কি এনকাউন্টার তত্ত্ব থেকে সরে এলেন অভিষেক? উঠছে প্রশ্ন। অভিষেককেও 50 দিনের মধ্যে বিচার এবং ফাঁসির দাবি তুললেন। অর্থাৎ কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায় সুরের সায় মেলালেন বলেই মনে করা হচ্ছে। অভিষেকের এই টুইটে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে। এতগুলো প্রতিবাদ হচ্ছে, এই নক্কারজনক ঘটনাকে নিন্দা করে অনেকেই এই প্রতিবাদকে তৃণমূল সরকার বিরোধী বলে আখ্যা দিচ্ছেন। অভিষেক বলেছেন, একটা সামাজিক ব্যাধির বিরুদ্ধে এই প্রতিবাদ হচ্ছে। এর পাশাপাশি সারা দেশে গত 10 দিনে সারা দেশে 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেছেন। তার নিন্দাযোগ্য এ কথা উল্লেখ করেছেন তিনি। আরজিকরে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনার প্রায় কয়েকদিন কেটে গিয়েছে। বিচারের দাবিতে একেবারে তোলপাড় গোটা দেশ, দিকে দিকে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন। আর এই ঘটনার প্রতিবাদে আজ বুধবার আরজিকরের আন্দোলনরত চিকিৎসক মিছিল। জুনিয়র চিকিৎসকদের মিছিল হলেও সিনিয়র চিকিৎসকরা এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। আর সেই মিছিল থেকে আওয়াজ উঠেছে, উই ওয়ান্ট জাস্টিস। শুধু তাই নয়, ঘটনার পরে আরজিকর হসপিটাল এবং মেডিকেল কলেজের জন্য নতুন অধ্যক্ষ সুহৃদা পালকে নিয়োগ করা হয়। পদ থেকে সন্দীপ ঘোষকে সরানোর পর থেকে তাকে নিয়োগ করা হয়, কিন্তু দায়িত্ব পাওয়ার পর থেকে অধ্যক্ষ সুহৃদা পাল নিখোঁজ বলে দাবি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। তাদের দাবি, তাদেরকে হসপিটালে পাওয়া যাচ্ছে না, স্বাস্থ্য ভবনে বসে যাবতীয় কাজ সামলাচ্ছেন। ফলে অধ্যক্ষ সুহৃদা পালকে তারা কিছু জানাতে পারছেন না বলে দাবি আন্দোলনকারীদের। আর সেজন্য স্বাস্থ্য ভবনে গিয়ে তারা ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা। যদিও এই বিষয়ে সুহৃদা পালের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে ঘটনার বেশ কয়েকদিন কেটে গিয়েছে, কোনোভাবে তদন্ত কোন পর্যায়ে তাও স্বাস্থ্য ভবনের কাছে জবাব চাওয়া হবে বলেও জানিয়েছেন ডাক্তাররা। এই প্রসঙ্গে সিনিয়র ডাক্তারদের দাবি, জুনিয়রদের দাবি তো ন্যায্য, এমন বাতাবরণ কখনো আমরা দেখিনি। এর পরিবর্তন হওয়াটা প্রয়োজন, আর সেই কারণেই মিছিলে সামিল বলে জানিয়েছেন ডাক্তাররা। এদিনের মিছিলে কয়েকশো চিকিৎসক সামিল হয়েছেন বলে জানা যাচ্ছে। রাজ্য প্রশাসনের পাশাপাশি সিবিআইয়ের উপরও চাপ বাড়ানোর সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের। তাই সিজিও কমপ্লেক্স অর্থাৎ সিবিআই দপ্তর থেকে এই মিছিলে শুরু করেন জুনিয়র ডাক্তাররা। তাৎপর্যপূর্ণভাবে আজ বুধবার আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করেছে সিবিআই। আর বাইরে ডাক্তারদের মিছিল, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যায় সেজন্য বিশাল পুলিশ বাহিনী সিজিও কমপ্লেক্সে বাইরে মোতায়েন করা হয়েছে। বিধাননগর কমিশনারের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও রয়েছেন সেখানে। অন্যদিকে সিবিআই দপ্তরের ভিতরে ব্যাপকভাবে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। অন্যান্য দিনের তুলনায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। অন্যান্য স্বাস্থ্য ভবনে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। চুরি করতে বিমানে করে শিলিগুড়িতে এসেছিল চোর, এরপর হোটেল থেকে চুরির ঘটনা ঘটে। যদিও 24 ঘন্টার মধ্যে 2 চোরকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্যানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ধৃতদের নাম সৌমাল্য চৌধুরী, আসানসোলের বাসিন্দা, এবং ভিক্টর ঘোষ, তারা হুগলির বাসিন্দা। জানা যাচ্ছে, ধৃত দুজন গত 19 তারিখে বিমানে করে শিলিগুড়িতে পৌঁছায়। প্রধাননগর থানা অন্তর্গত একটি নামী হোটেলে ছিল তারা। এরপর গতকাল পানিট্যাঙ্কি ফাঁড়ির অন্তর্গত হাকিমপাড়া এলাকায় একটি বাড়িতে চুরি ঘটনা ঘটে। সোনার গয়না সহ দামি জিনিসপত্র চুরি করে। সেই চুরির ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত নামে পুলিশ। 24 ঘন্টার মধ্যে প্রথমে সৌমান্য চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে প্রধাননগর থানা পুলিশের সহযোগিতায় হোটেল থেকে তার সঙ্গে ভিক্টরকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়ার সমস্ত সামগ্রী উদ্ধার করা হয়। পুলিশ শিলিগুড়ি থানার সাংবাদিক বৈঠক করেন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি ত্রিদীপ সরকার জানান, ধৃত দুজনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে। বিমানে এসে শিলিগুড়ি থেকে চুরির ঘটনা ঘটায়। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত নেমেছে পুলিশ। আগামীকাল সিন্ধুদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। আরজিকরে যে ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ, ক্ষোভে পেরে পড়ছেন রাজ্য সহ প্রতিটি দেশের মহিলা। যেভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় মহিলা ডাক্তারকে, বা তার বিরুদ্ধে কোর্টে দাঁড়াবেন 9 জন মহিলা সহ 21 জনের একটি উকিলের দল। মমতা সরকার সুপ্রিম কোর্টে 21 জনের উকিল মোতায়েন করেছে আরজিকর চিকিৎসা হত্যাকাণ্ডে। চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে উকিলের তালিকা প্রকাশ করেছেন। 9 জন মহিলা উকিল, তার মধ্যে একজন আবার বাঙালি মহিলা উকিল অরুণিমা দাস। তিনি দাঁড়াবেন তিলোত্তমার বিরুদ্ধে। যদিও এই তালিকায় এশিয়ানেট নিউজ বাংলা যাচাই করেনি। প্রসঙ্গত, এই বিষয়ে উচ্চপদস্থ এক সিবিআই আধিকারিক বলেন, আমরা জেনেছি সেখানে ডাক্তার এবং প্রশাসনের একটি চক্র রয়েছে, যারা কিনা টাকার পরিবর্তে ডাক্তারদের ট্রান্সফার পোস্টিং দেওয়ার জড়িত ছিল। যে সকল চিকিৎসক নিজেদের পছন্দের মেডিকেল কলেজে বদলি চাইতেন
তাদের থেকে 20 থেকে 30 লক্ষ টাকা নেওয়া হতো। এতক্ষণ খবর শুনছিলেন সংবাদ বার্তা চ্যানেল থেকে। আজকের মতো খবর এ পর্যন্তই। ধন্যবাদ।